শুরু করছি প্রেম বসন্ত শেষ পর্ব। লেখনীতে হামিদা আক্তার ইভা হায়াত। পর্ব সংখ্যা 35। ওই তো চলে এসেছে। সার্থক পিছু করে সিঁড়ির দিকে তাকালো। নিশা আজ একটা কালো রঙের থ্রি পিস পরেছে। অদ্ভুত ব্যাপার হচ্ছে, আজ মাথায় কাপড় দেওয়া। সার্থ শ্বাস আটকে এলো এতগুলো বছর পর তার পাখিকে দেখে। ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। নিশা এগিয়ে এসে শুকনো ঢোক গিলে আর চোখে সার্থর দিকে তাকিয়ে সবাইকে উদ্দেশ্য করে বলল, ভালো আছো তোমরা? শের হতবাক হয়ে বলল, আমরা তো ঠিক আছি, কিন্তু তুই ঠিক আছিস? এত চেঞ্জ হলে কিভাবে? হায় আল্লাহ, সার্থের নেশা তো বড় হয়ে গেছে। সার্থ ঠোঁট কামড়ে মৃদু হাসলো। নিশা লজ্জায় পড়ে রাগ দেখিয়ে বলল, আবার কি শুরু করলে তোমরা? সবাই হেসে উঠল। সেই মুহূর্তে আর কারোর সাথে কথা হলো না। রাতের খাবার শেষ করলো আগে। খাওয়া দাওয়ার পর শেহের, মেহরাব, আদালার অর্ণ বাড়ির বাগানে এলো। নিশাকে ছাদে পাঠানো হলো সার্থকে নিয়ে। এতদিন পর এসেছে, একটু আলাদা তো করে কথা বলা উচিত। শীতের রাতেও বাতাস বইছে চারপাশে। নিশা গায়ে শাল জড়িয়ে সিঁড়ি বেয়ে উঠছে ছাদে। পেছনে সার্থ। ছাদে পৌঁছাতে সার্থ পেছন থেকে নিশার এক হাত আঁকড়ে ধরল। নিশা চমকে উঠে পিছু ফেরার আগে সার্থ পেছন থেকে শক্ত করে জড়িয়ে ধরল মেয়েটাকে। নিশার দম আটকে এলো লজ্জায়, গলা শুকিয়ে কাট। সার্থ নিশার কানে লজতে আলতো ঠোঁট স্পর্শ করে বলল, আমার নেশার বাচ্চা। নেশা চোখ বন্ধ করে ফেলল। সার্থ স্পষ্ট টের পেল নিশার শরীরের কম্পন। সে নিশাকে ছেড়ে দিয়ে নিজের দিকে ঘোরালো। কপালের সামনে চলে আসা চুলগুলো কানের কাছে গুজে দিয়ে বলল, সোনা। নিশা শুকনো ঢোক গিলে বলল, কবে এত বড় হয়ে গেলি? নিশা লজ্জায় গালে হাত রেখে সার্থের হাত সরিয়ে বলল, এভাবে কথা বলবে না, আমার অস্বস্তি লাগে। সার্থ হাসল। নিশার কণ্ঠটা কাঁপছে, বুক ধকধক করছে, হৃৎপিণ্ডটা যেন ছাদের নীরবতার মাঝেও তার শব্দটা স্পষ্ট শোনা যাচ্ছে। সার্থ ধীরে ধীরে নিশার মুখের দিকে তাকালো। ঠোঁটের কোণে এক চিলতে দুষ্টু হাসি টেনে বলল, অস্থির লাগছে কেন সোনা? নিশার গাল লাল করে নিচের দিকে তাকিয়ে রইল। শীতের হাওয়া চুলের গোছা উড়ে এসে গাল ছুঁয়ে যাচ্ছে। সার্থ হাত বাড়িয়ে আলতো করে আবার চুলগুলো কানের পেছনে সরিয়ে দিল। তার চোখে এখন আগের সেই পাগলামোগুলো দেখতে পাচ্ছি না। তোর চোখে এখন সে আগের পাগলামোগুলো দেখতে পাচ্ছি না সোনা। তবুও আজ তুই অনেক অন্যরকম লাগছিস, শান্ত, মায়াময়, কিছুটা অচেনা। নিশা এক পলক তাকিয়ে বলল, 4 বছর তো কম না সার্থ ভাই। সময় মানুষকে বদলে দেয়। আর ছাড়ছি না তোকে। সার্থ 2 হাত দিয়ে নিশার মুখের 2 পাশ ধরে চোখের কোণে থেকে সেই অশ্রুবিন্দু মুছে দিল। নিশা কিছু বলতে গিয়ে থেমে গেল। গলার ভেতর জমে থাকা কথাগুলো বেরোতেই চায় না। বুক ধকধক করছে, হাত কাঁপছে, শ্বাস প্রশ্বাস গরম হয়ে উঠেছে। সার্থ আলতো করে তার চিবুক তুলে ধরল। চোখ মেলল, আমার চোখের দিকে তাকা। নিশা ধীরে ধীরে চোখ তুলতে সার্থর দৃষ্টি তার নিঃশ্বাস কেড়ে নিল। 4 বছরের অপেক্ষা, অভিমান, ভালোবাসা সবকিছু এক মুহূর্তে মিশে গেল তাদের দৃষ্টির সংস্পর্শে। সার্থ ঝুঁকে এলো। নিশার ঠোঁট কাঁপছে, শ্বাস দ্রুত হয়ে উঠছে। সে নিশার টলমলে চোখের দিকে তাকিয়ে বলল, আজ আবারও ক্ষমা চাচ্ছি হারাম সম্পর্কের জন্য। 1 সেকেন্ডের নিস্তব্ধতা পর সার্থ তার ঠোঁটে নিজের ঠোঁট চেপে ধরল। একটা দীর্ঘ নিঃশ্বাসের মিশে গেল 4 বছরের জমে থাকা সমস্ত তৃষ্ণা, ভালোবাসা আর অভিমান। নিশা চোখ বন্ধ করে ফেলল। তার আঙুলগুলো সাথে শার্টের কলারে আঁকড়ে ধরেছে। সময় থমকে গেছে যেন, বাতাসও স্তব্ধ। চাঁদের আলোয় তাদের ছায়া জড়িয়ে আছে চাঁদের এক কোণায়, লুকোচুরি মিষ্টি ভালোবাসার মতো। কায়নাথরা সবাই বাইরে এসেছে ঘুরতে। আজ সার্থ আর শেরে ট্রিট দিবে সবাইকে। কাশিকার আদিত্য সেম কালারের ড্রেস পরেছে। নিশা 2 পুচকুর জন্য সেম বাচ্চাদের কাপড় ড্রেস কিনে এনেছিল।
কাশিকা গোল একটা সাদা রঙের জামা পরেছে, আর আদিত্য সাদা শার্ট আর কালো প্যান্ট পরে সবসময়ের মতো চোখের চশমা দিয়েছে। আদিত্য কাশিকার হাত শক্ত করে আঁকড়ে ধরে বলল, এই, তোকে না লাল বউ সাজতে বলেছিলাম, জামা পরছিস কেন? কাশিকা মাথা উঁচিয়ে তাকালো ভাইয়ের দিকে। আদিত্য বয়সের তুলনায় একটু লম্বা। কাশিকা ঠোঁট উল্টে বলল, বউ সাজে কেমনে? তোর মা যেভাবে সাজে, তোকে কিন্তু আমি বিয়ে করব না কাশি। বউ না সাজলে থাপ্পড় খাবি আমার হাতে। কাশিকা ছলছল চোখে কাঁদো কাঁদো গলায় বলল, তোমাকে আমি বিয়ে করবো না, তুমি পতা। আদিত্য রেগে গেল ওর কথা শুনে। কাশিকা দুই গালে তার শক্ত হাতের মুঠোই নিয়ে বলল, বিয়ে করবি না? তোকে বিয়ে করে খুব মারবো আমি, দেখিস। ফাজিল শ্বশুরের ফাজিল মেয়ে। নিশা কোমরে হাত রেখে রাগ দেখিয়ে বলল, আদি, কি হচ্ছে এটা? ছাড়ো কে। আদিত্য কাশিকাকে ছেড়ে দিয়ে সোজা হয়ে দাঁড়ালো। নিশা কাশিকাকে কোলে নিয়ে নরম গলায় আলতো চুমুইকে বলল, ভাই মেরেছে? কাশিকা মাথা নাড়ায়। আদিত্য আবার চোখ গরম করে বলে, তোকে কিন্তু সত্যি মারবো কাশি। এরপর আর তাদের দেখে কে। আদিত্য একা একা বকবক শুরু করেছে। নিশা কাশিকাকে নিয়ে সামনে হাঁটা ধরেছে। স্বার্থ তার পাশে ফিসফিস করে তার সাথে কথা বলছে। সামনে নুসরাত, মেহেরব, শেহের এবং অনরাও আছে। সেই দিন শেষে রাত নেমে এলো। পরের দিন স্বার্থর বাসা থেকে তার মা বাবা এসে বিয়ের ডেট ঠিক করে গেলেন। এই সপ্তাহে বিয়ে হবে, তবে স্বার্থ তেমন বড় অনুষ্ঠান করতে চাইছে না। ঘনিষ্ঠ কিছু আত্মীয় নিয়ে বিয়েটা সারতে চাইছে সে। মাশফিক চৌধুরীও আপত্তি করেননি। পরের দিন থেকে নিশার বিয়ের আয়োজন শুরু হলো। সব চার ভাই মিলে সামলাচ্ছে। সাথে আছে শেহের ও মেহেরব। গায়ে হলুদের আগের দিন গ্রাম থেকে সবাই এসেছে। নিশার দাদাবাড়ি, নানা বাড়ি থেকে কিছু আত্মীয় এসেছে। আজ মেহেদির অনুষ্ঠান খুবই ছোট করে বাড়ির মধ্যে আয়োজন চলছে। পাল্লা থেকে মেয়েরা আসার পরই সবাই মেহেদি দিতে ব্যস্ত। তখন রাত প্রায় 9টার কাছাকাছি। সুরঞ্জনা এসেছে শ্বশুর বাড়ি থেকে। কায়নাত নিজে গিয়ে নিয়ে এসেছে। মেয়েটা আগের থেকে ভীষণ শুকিয়ে গেছে। পড়াশোনা ছেড়ে দিয়ে সংসারে ব্যস্ত। ছাদে যেহেতু মেহেদি দেওয়া হচ্ছে, তাই বড় বাগানে কাজ চলছে প্যান্ডেলের। সবাই মেহেদি দিলেও কায়নাত, আদিত্য আর কাশিকাকে নিয়ে বসে আছে ঘরে। কাশিকার মায়ের কোলে শুয়ে শুয়ে কাঁদছে। আদিত্য দুই গেলে হাত দিয়ে বিছানায় বসে বসে কপাল কুঁচকে ওর কান্না দেখছে। খানিকক্ষণ পর আগে দুটো মারামারি করেছে। এবার কাশিকার কান্না দেখে সে ভীষণ বিরক্ত হলো। কায়নাদের দিকে তাকিয়ে নাক কুঁচকে বলল, মামি, ওকে তুলে একটা আছাড় মারো তো, ফাজিল মেয়ে একটা। এত কাঁদে কেন? কাশিকা আরো শব্দ করে কেঁদে উঠল। কায়নাত দীর্ঘশ্বাস ফেলে মেয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, ভাইকে বকা দিবে কেমন? মা, কান্না থামাও। তোমার বাবা দেখলে কিন্তু ভীষণ বকবে। তখন ব্যস্ত পায়ে ঘরে এলো অর্ণব। সে মূলত মানিব্যাগ নিতে এসেছিল। ঘরে ঢুকে মেয়েকে কাঁদতে দেখে কপালে গম্ভীর ভাঁজ পড়ল। চোখ গরম করে কানপুরের দিকে তাকিয়ে এগিয়ে এসে মেয়েকে কোলে নিতে কাশিকে বাবার গলা জড়িয়ে ধরে নালিশ বলল, বাবা, ভাই মারে। অর্ণা আদিত্যের দিকে তাকায়। আদিত্য বুক টান টান করে বসে আছে। তীক্ষ্ণ চোখে অর্ণের দিকে তাকিয়ে আছে। মাঝে মধ্যে অর্ণা আদিত্যের হাবভাব থেকে ভীষণ অবাক হয়। একটুখানি পুচকু বড়দের মতো আচরণ করে। সে অন্য হাত দিয়ে আদিত্যের কান হালকা টেনে চেপে ধরে বলল, আদিত্য, বোনকে মেরেছ কেন? আদিত্য বলল, কে আমার বোন? মামারা, আম্মু আর মামনিও তো বলে কাশি আমার বউ হয়। আমি বড় হলে ওর সাথে বিয়ে হবে। অর্ণব শুকনো ঠোঁট ভিজিয়ে চাপা নিঃশ্বাস ফেলল। সে মেয়েকে একটু আদর করে বলল, মা, আর কাঁদে না। ভাইকে বকে দিয়েছি না, মায়ের কাছে ঘুমাও, ঘরের বাইরে যাবে না একদম। অর্ণব মেয়েকে কানিতের কাছে গিয়ে কানিতে কান শক্ত করে চেপে ধরে বলল, আমার মেয়ে যদি আর একবার কেঁদেছে, তাহলে আপনার কপালে দুঃখ আছে মিসেস অর্ণব। অর্ণব যাওয়ার আগে আদিত্যকে নিয়ে গেল, না হলে নিশ্চিত মেয়েকে জ্বালাবে আবার। কাশিকার ঘুমাতে ঘুমাতে প্রায় রাত 11টা বেজে গেল। ততক্ষণ পার্লারের মেয়েরা চলে গেছে। কায়নাতের দুই হাত পুরো খালি। কায়নাত নিশার ঘরের দিকে এগিয়ে গেল। শাশুড়ি বলেছেন গিয়ে খাবার খাইয়ে দিতে। কায়নাত খাবারের প্লেট নিয়ে নিশার ঘরে এসে দরজা ঠেলে দিতে নিশা চমকে উঠল। বিছানার মাঝখানে বসে ভিডিও কলে কথা বলছে সে আর স্বার্থর সাথে। কায়নাতকে দেখে কিছুটা অপ্রস্তুত হয়ে গেল সে। কায়নাত পিটপিট করে দৃষ্টি মেলে এর দৃশ্য দেখে এগিয়ে আসতে আসতে বলে,
একটু তো শরম করো না নন্দিনী, কাল বেঁধে পরশু দিয়ে এখন আর সহ্য হচ্ছে না বুঝি? নিশা লজ্জায় কথা বলতেই ভুলে গেল। ফোনের ওপাশে দেখা যাচ্ছে সারটা বিছানায় শুয়ে পড়েছে। শুয়ে শুয়ে নিশার সাথে কথা বলছিল। কায়নাতের কণ্ঠস্বর শুনে গলা উঁচিয়ে বলল, আসসালামু আলাইকুম ভাবি, আপনার খবর কি? কায়নাত বিরক্ত হলো, আবার ফোনের দিকে চোখ গরম করে তাকালো। কতবার বলেছি আমাকে ভাবি ডাকবেন না। বুড়ো বুড়ো লোকেদের মধ্যে ভাবি ডাক শুনলে নিজেকে বুড়ি মনে হয়। নিশা গাল ফুলিয়ে বলল, তুমি কিন্তু আমার জামাইকে বুড়ো বলছো কায়নাত, ভুলে যেও না তোমার জামাইও বুড়ো। হ্যাঁ, সে তো বুড়োই, আমি তো নিজেই মানি তোমার ভাই বুড়ো। কায়নাত এগিয়ে গিয়ে কুমারী প্লেট বিছানার উপর রেখে চোখ পাকিয়ে সাথের দিকে তাকিয়ে বলল, জামাই বাবু এখন কলটা কাটুন, না হলে বিয়ের দিন সুন্দর না দেখলে সবাই বলবে নিশার জামাই নেশাখোর। রাতে ঘুমানোর আগে সুরঞ্জনা এসে কায়নাতের হাতে মেহেদি দিয়ে দিল। মেহেদি দিয়ে লাভটাই বা কি? সারাদিনের কাজে হাতের এই রং থাকবে বুঝি? বিয়ে বাড়ির এত কাজ, তার মধ্যে রাহিলাপানা তো আছেনি। পারলে তিনি কায়নাতের ঘাড়ে বসে থাকেন। ঘুমের মধ্যে কাশিকার ছোট হাতেও একটু মেহেদি দিয়ে দিল সুরঞ্জনা। দুষ্টুমি করে আদিত্য নামটাও লিখে দিয়ে গেল সেখানে। হলুদ সন্ধ্যায় ব্যস্ত সকলেই, সাথীরা চলে এসেছে। ছেলের বাড়ি থেকে ঘনিষ্ঠ কিছু আত্মীয় আর কিছু বন্ধু এসেছে। বাড়ির বাইরে ওদের পুরোটাই মানুষ দিয়ে ভরপুর। বাড়ির বাইরে ভেতরে পুরো মানুষ দিয়েই ভরপুর। বাগানের পাশে চেয়ার পেতে বসেছিল বাচ্চারা। চৌধুরী বাড়ির গেট দিয়ে তখন নাজনীন ঢুকলো। সে এসেছে আজ। হঠাৎ করে চাচু বলে একটা বাচ্চা দৌড়ে এসে তার পা জড়িয়ে ধরল। নাজনীন নিচু হয়ে অবাক চোখে কাশিকাকে দেখে নিচু হয়ে ওকে কোলে তুলে নিল। ফুলের মতো ফুটফুটে একটা বাচ্চা, একদম অর্ণের মতো দেখতে। নাজনীন আদরের মাথায় হাত রেখে বলল, আরে আম্মাজান, কেমন আছো? কাশিকা গাল ভরে হাসলো, খুব ভালো। নাজনীন মুচকি হাসলো। চোখ ঘুরিয়ে আশেপাশে তাকিয়ে দেখলো দূরে কায়নাত অর্ণের পাশে দাঁড়িয়ে আছে। কিছু নিয়ে বোধহয় মজা করছে। দুজনের ঠোঁটে সুখের হাসি। লম্বা একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো বুক ফেরে। বাড়ির ভেতর থেকে হাসান বেরিয়ে এলো। নাজনীনকে দেখে তার দৃষ্টি অনুসরণ করে সামনে তাকিয়ে দেখলো নাজনীন অর্ণিতের দিকে তাকিয়েছে। হাসান নাজনীনের কাঁধে হাত রাখলো। নাজনীন পাশ ফিরে ভাইকে দেখে জোরপূর্বক হাসার চেষ্টা করলো। কাশিকাকে কোল থেকে নেমে দৌড়ে আদিত্যের কাছে চলে গেল। অনেকটা সময় কেটে গেছে নাজনীন। জীবন কখনোই কারোর জন্য থেমে থাকে না। তোর তো একটা জীবন আছে বল, আর কতদিন দুঃখগুলো এভাবে চেপে রাখবি? নাজনীন শান্ত চোখে কায়নাতের দিকে তাকিয়ে বলল, ভালোবাসা বড্ড অদ্ভুত ভাই। খোদা ভালো জানেন, পাপ জেনেও কেন আমি ভুলতে পারি না। কেন যে আজও চোখের কোণায় পানি জমে আমি জানি না। কেন বুকে আজও যন্ত্রণা হয় সত্যিই জানে না। ভালোবাসি নাকি বা ভালোবাসি নাকি বারবার হয়? তাহলে আমি কেন অন্য কাউকে ভালোবাসতে পারি না বলো তো? আমার বড্ড মায়া হয় আমার জন্য, জানো? আমার মতো হতভাগা আর কোথায় আছে বলো তো ভাই? কি ভালোইটা না বাসলাম, তাই না? দাদার পা জড়িয়ে ধরে চিৎকার করে কেঁদেও তাকে পেলাম না। কেউ শুনলই না আমার বুকের হাহাকার। কি করে শুনবে বলো? সে যে আমার ভাইয়েরই স্ত্রী, ভাইয়ের বউ, ভাইয়ের অধিকার। হাসান চুপ করে রইল। ছোট ভাইয়ের জন্য তার পরাণ পড়ে। নাজনীন অনেকটা পাল্টে গেছে আগের থেকে। পাগলামি করা ছেড়ে দিয়েছে অনেক বছর আগেই। তবে এখন আর আগের মতো হাসি খুশি নেই। একা থাকতে শিখে গেছে। কারোর সঙ্গ এখন আর সে পছন্দ করে না। বিয়ের কথা তো ভুলেও কেউ তার সামনে বলে না। অর্ণ দূর থেকে নাজনীনকে দেখে কায়নাতকে নিয়ে এগিয়ে এলো কাছে। নাজনীন অর্ণকে বুকে টেনে নিয়ে বলল, কেমন আছিস? অর্ণ মৃদু হেসে বলল, যাচ্ছে। তোমার কি অবস্থা? আজ এলে যে? গতকাল না আসার কথা ছিল? দাদা তো এখানে দাদা তো এখানে, তাই সব কাজ আমাকে করতে হয়েছে। গতকালে বাড়ি ফিরেছি, আর আজ এখানে এলাম। অর্ণ মাথা নাড়ায়। কায়নাত নাজনীনের দিকে তাকিয়েছিল। লোকটার চেহারা আগের থেকে অনেকটা পাল্টে গেছে। চোখগুলো মনে হচ্ছে একদম ভেতরে আটকে গেছে। কায়নাত জোরপূর্বক মুচকি হেসে বলল, ভালো আছো নাজনীন ভাই? নাজনীন ঠোঁটে দারুণ হাসি টানলো। বোধহয় প্রাণ ভরে আজ হাসছে সে। খুব ভালো আছি। তোমার সংসার কেমন চলছে? আল্লাহ ভালো রেখেছে। মেয়েটা একটু জ্বালায়, এই আর কি। নাজনীন হাসলো। গলাটাও ভেঙে আসছে এবার। সে বলল, তার ক্লান্ত লাগছে। হাসান ওকে নিয়ে বাড়ির ভেতর চলে গেল তখনই। কায়নাত আর অর্ণ গেল নিশাদার কাছে। আজ সব মেয়েরা আকাশি রঙের শাড়ি পরেছে। নিশাকে সার্থর বাবা বাসা থেকে কাঁচা হলুদ রঙের শাড়ি দিয়েছে
হলুদের জন্য। দুজন বসে আছে পাশাপাশি। হলুদ শুরু হয়েছে খানিকক্ষণ আগে। নুসরাত একপাশে বসে পুরো অনুষ্ঠান উপভোগ করছিল। একদিন এমন করে তার হলুদ হয়েছিল, খুব আয়োজন করে বিয়ে হয়েছিল তার। কত স্মৃতি লুকিয়ে আছে আজও এই হৃদয় মাজারে। আজ কিছুই নেই, তার স্বামী, সংসার সব অতীত। হঠাৎ মনে হলো পাশে কেউ বসেছে। সে ঘাড় ঘুরিয়ে পাশে তাকাতে দেখতে পেল শেহেরকে। চুপচাপ চুপটি করে পাশে বসে আছে, সাদা পাঞ্জাবি গায়ে জড়িয়ে। নুসরাত চাপা শ্বাস ফেললে সামনে তাকালো। কেন যে তুমি বুঝতে চাও না শেহের ভাই, এত পাগলামি একটা মানুষ কিভাবে করে? শেহের জবাবে বলল, বয়স হচ্ছে তাই পাগলামিগুলো কমে আসছে। তোমার সাথে আর পাগলামি করলাম কই রাত পাখি? এই যে রাত পাখি বলে ডাকলে যে, এটাও কিন্তু পাগলামি। তাহলে তাই ভালোবাসায় সে ব্যর্থ হয়েছে, জানে এই দুঃখটা কেমন। আমি আজ আবারও বলবো, তুমি আমার জীবন নিয়ে ভাবো। তাই তো ভাবছি। নুসরাত তাকালো শেহরের দিকে। লোকটা বড্ড গোছালো, বয়স 36-এর ঘরে। এই লোকটা তাকে অনেকটা বছর ধরে ভালোবাসে, কিন্তু তারই বা কি করার আছে? আদিত্য হঠাৎ তাদের নিকটে এগিয়ে এসে শেহরের হাত ধরে বলল, বাবা, তোমার মামা ডাকে। নুসরাত রেগে তাকালো ছেলের দিকে, ধমকে উঠল তৎক্ষণাৎ। কি বেয়াদবি করছো আদি? আঙ্কেলকে বাবা ডাকছো কেন? আদি মায়ের কথা কানেই নিল না। সে হেলে দুলে সেখান থেকে চলে গেল। শেহের বোধহয় মুচকি হাসল। এর স্বার্থ আর প্রেম পারেও বটে। দুই বাদর মিলে আদিত্যকে বড্ড পাকিয়ে ফেলেছে। সে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো, আর চোখে একবার নুসরাতের বিব্রত বদন পানে তাকিয়ে শান্ত কণ্ঠে বলল, আমি জানি তুমি আমার হবে না। আমি চাইও না জোর করে এক হতে। তবে আমি তোমার অপেক্ষায় থাকবো মৃত্যুর আগ অবধি। দেখি সৃষ্টিকর্তা আমায় ফেরাই নাকি। আপনি আমায় ভালোবাসলেন কেন? অন্য মেয়েকে বুকের উপর নিয়ে শুয়েছিল। মেয়েটা বাবার বুকে ঘুমিয়ে গেছে। হঠাৎ কায়নাতের এহেন প্রশ্ন শুনে বলল, হঠাৎ এই প্রশ্ন? মন চাইলো। ভালোবাসা কখনোই এক দেখায় হয় না। তোমাকে প্রথমবার দেখে ভালো লাগা কাজ করেছিল ঠিকই, কিন্তু ভালোবাসা হয়নি। বিয়ের পর আস্তে আস্তে তোমার পাগলামিগুলো বাধ্য করেছে তোমায় ভালোবাসতে। কে জানে কেমন করে পাগল হলাম তোমার প্রেমে। আপনি আমার সাথে আগে এত খারাপ ব্যবহার কেন করতেন? তোমার থেকে দূরে থাকার জন্য। আমি বড্ড উন্মাদ। তোমাকে কাছে রাখতে চাইনি, তোমার মায়ায় জড়িয়ে যাব বলে। শেষে কি হলো? ফেঁসে গেলাম। তাহলে এত কষ্ট দিয়ে কি লাভটা হলো? অন্য ঘাড় ঘুরিয়ে লাল টুকটুকে বউর দিকে তাকালো। কপালে নরম ঠোঁট ছুঁয়ে বলল, এই ভুলের ক্ষমা হয় ম্যাডাম? হয় না, তবুও ক্ষমা করে দিয়েছি আপনাকে। বলুন তো কেন ক্ষমা করেছি? কেন করেছ? কারণ আপনাকে আমি ভালোবেসেছিলাম। আপনার মতো পাষাণ একটা লোককে খুব করে ভালোবেসে ফেলেছিলাম। তাহলে এখন এত অভিযোগ কিসের? কায়নাত মুচকি হেসে মেয়ের পাশে অর্ণের বুকে মাথা রাখলো। লম্বা শ্বাস টেনে কথা গুছিয়ে নিল। আপনাকে কি বলে ধন্যবাদ দিব বলুন তো? সুখ কি জিনিস কোনোদিনও বুঝতে পারিনি। বড্ড খারাপ আমার এই কপাল, জানেন তো। ছোট থেকে খুব কষ্ট করে বড় হয়েছি। কত অত্যাচার, নির্যাতন, অপবাদ, কলঙ্ক নিয়ে আজ এই অবধি এসেছি। আজ আপনি আমার জীবনে না থাকলে কি হতো আমার? আপনাকে পেয়ে আমি সব পেয়েছি। আমার বড় একটা সংসার, দেখেছেন? বাবা মা, ভাই বোন, স্বামী, সন্তান সব আছে আমার। অথচ অথচ একটা সময় আমি নিঃস্ব ছিলাম। নিজের বলতে আল্লাহ ছাড়া কেউ ছিল না। একটা সময় আল্লাহর কাছে ভীষণ অভিযোগ করেছিলাম আপনার মতো একটা পাষাণকে আমার জীবনে জড়ানোর জন্য। কিন্তু আজ আমি সেই মানুষটার জন্যই পরিপূর্ণ। এত ভালোবাসা দিয়ে আমায় মরিয়ে রেখেছেন যে অভিযোগ করার মতো কিছুই পায় না। কেন এত ভালোবাসলেন আমায়? অর্ণের ঠোঁট জুড়ে প্রাপ্তির হাসি। কায়নাত নয়, বরং সে কৃতজ্ঞ আল্লাহর কাছে কায়নাতের মতো একজন জীবনসঙ্গী হিসেবে তার জীবনে পাঠানোর জন্য। আজ গায়ে হলুদের অনুষ্ঠান শেষ, কাল নিশার বিয়ে। অর্ণের মনটা বড্ড খারাপ। ছোট বোনটাকে বিদায় দেওয়ার সময় হয়েছে। কত জ্বালিয়েছে মেয়েটা তাকে। দেখতে দেখতে অনেকটা বড় হয়ে গেছে। কায়নাত অনুভব করলো অর্ণের চোখের কোণায় পানি টলমল করছে। সে যত্ন করে চোখের পানি মুছে দিয়ে বলল, খারাপ লাগছে? অর্ণ শুকনো ঠোঁট ভিজিয়ে বলল, ঈশা খুব ছোট থাকতেই এই বাড়িতে এসেছে। কয় মাসের বাচ্চা ছিল ঠিক মনে নেই। আমার বয়স তখন 13 কি 14 হবে হয়তো। নতুন বোন পেয়ে ভীষণ খুশি হয়েছিলাম। দুজন বোন আমার চোখের মণি।
নেশাকে কাশিকার মতো করে বুকের মাঝে নিয়ে ঘুমিয়েছি একটা সময়। সেই দিনগুলো কত তাড়াতাড়ি চলে গেল। কালও চলে যাবে আমাদের ছেড়ে। আমার কাছে আর আবদার করবে না, আইমানকে নিয়ে নালিশ করবে না, কষ্ট পেলে বলবে না, ভাইয়া আমার খুব কষ্ট হচ্ছে। সারা তো ভালো ছেলে, আমি জানি নিশা খুব খুশি থাকবে। আজ খুব ইচ্ছে করছে ওকে বুকে জড়িয়ে রাখতে। কিছু তো করার নেই, অন্যের ঘরে যেতেই হবে। অন্য দীর্ঘশ্বাস ফেললো। রাত পেরিয়ে সকাল হলো। বাড়িতে ব্যস্ততা শুরু হয়েছে। আজ বিয়ে, নিশার বিদায়। দুপুরের একটু পর দিয়ে ছেলেরা বাড়ির মানুষ এসে ভিড় করলো। মেয়েরা গেট ধরে টাকা হাতিয়েছে বেশ। সার্থ আজ একদম নর্মাল একটা সাদা পাঞ্জাবি পায়জামা পরেছে। আদিত্য শেহর পিছু ছাড়ছে না আজ। আজ সেখানে সুরঞ্জনাও মেহরাবও মুখে হাসি মুখোমুখি। সুরঞ্জনা নর্মাল থাকলেও মেহরাবের বেহায়া চোখ বারে বারে তার দিকেই চলে যাচ্ছে। শেষে বিরক্ত হয়ে বাড়ির বাইরে বেরিয়ে এলো। শের ওকে বেরিয়ে যেতে দেখে পিছু নিয়ে বাড়ির বাইরে এলো। আশেপাশে বেশ মানুষজন। শেহর আর মেহরাব সামনের রাস্তায় পা বাড়ালো। তাদের মধ্যে তফাৎ কোথায়? দুজনেই এক ঘাটের মাঝি। মেহরাব চোখে সানগ্লাস খুলে রাস্তার দিকে তাকালো। মানুষের কত আনাগোনা সেখানে। সে ঠোঁটের কোণে দারুণ হাসি টেনে বলল, ভাবছি এবার বিয়েটা করে ফেলবো। শের বলল, উচিত। তোর কি হবে, আজীবন দেবদাস হয়ে কাটাবি? ভাগ্য যা আছে তাই কবুল। সে কথা বাদ, তুই বাইরে এলি কেন? খানিকক্ষণ পরেই বিয়ে পড়ানো হবে। মেহরাব সোজা হয়ে দাঁড়ালো। একটু অস্বস্তি নিয়ে বলল, সুরঞ্জনা নাকি পড়াশোনা ছেড়ে দিয়েছে? সে এর মাথা নাড়াই। নিশার কাছে সে তো সেটাই শুনেছিল। হাজবেন্ড ভালো না, কিছুটা উগ্র টাইপ। বাকিটা ওরাই ভালো জানে। মেহরাবের ভীষণ আফসোস হলো। সে যদি নিজের করে নিয়ে নিতে পারত তাহলে রানীর মতো করে রাখতো। অদ্ভুত দুনিয়ার নিয়ম। বিয়ের অনুষ্ঠান এগোচ্ছে, বাড়ির ভেতর আনন্দের উল্লাস। সবাই ব্যস্ত। অথচ এই উল্লাসের মধ্যেও কয়েকটা ভাঙা হৃদয় একত্রিত হয়েছে আজ। চারপাশে এত মানুষ, তবুও কেন বুঝতে পারছে না তাদের মনে ঠিক কি চলছে। নাজনীন আজ পাপ যেন মন ভরে তার রাগিনী রানীকে দেখলো। সে দূরে দাঁড়িয়ে আছে এক কোনায়। কায়নাত শোভা একটা সময় ছিল অভাগী এক নারী, যে আজ ভাগ্যবতী হয়েছে। আল্লাহর রহমতে কোনো কিছুর কমতি নেই। অর্ণ চৌধুরী একটা সময় লোকটা ভীষণ গম্ভীর ছিল। দরকার ছাড়া একটা কথাও বলতো না। আর আজ সেই লোকটা মাটির মতো নরম হয়েছে। অতীতে সব ভুলে বর্তমানকে আপন করে নিয়েছে। তো অন্যদিকে পিচ্চি নিশার স্বার্থ। তাদের আজ এত বছরের পূর্ণতা পাওয়ার দিন। আজ তারা আল্লাহকে সাক্ষী রেখে একে অপরকে কবুল করবে। মিষ্টিময় একটা মুহূর্তে চোখে পানি আজ বহু মানুষের। কেউ তাদের পূর্ণতা দেখে নিজেদের জীবন নিয়ে আফসোস করছে, তো কেউ প্রাণ ভরে তাদের দেখছে। নুসরাত বোনের পাশে বসে বসে আছে চুপটি করে। নিশার মন ভার, ঠোঁট ভেঙে আসছে কান্নায়। প্রেম গম্ভীর হয়ে নিশার দুহাত মুঠোয় নিয়ে বিছানায় বসে আছে। ঘরে অনেক মানুষ। প্রেম লম্বা শ্বাস টেনে বোনের হাত চেপে ধরে বলল, বিয়ে হয়ে যাচ্ছে মানে এই নয় যে তুই সারা জীবন অন্যের জন্য চলে যাচ্ছিস। তুই আমার ছোট্ট বোন হয়ে থাকবি আজীবন। কখনো যদি ভাইয়ের কথা মনে পড়ে তাহলে ছুটে চলে আসবি। নিশার চোখের পানি টলমল করছে। সে ভাইকে জাপটে জড়িয়ে ধরে কেঁদে উঠল। প্রেম কান্না আটকে রাখতে চেয়েও যেন পারল না। ঠিক গাল বেয়ে চোখের পানি গড়িয়ে এলো। ভাঙা গলায় বোনের মাথায় হাত বুলিয়ে বলল, পারলে তোকে আজীবন আমার কাছে রেখে দিতাম। ভাই তোকে খুব ভালোবাসে। নিশা ভাইয়ের বুকে মুখ লুকিয়ে হাউমাউ করে কেঁদে উঠল। ঘরে উপস্থিত সবাই মুহূর্তের জন্য স্তব্ধ। কেউ হাসছে না, কেউ কথা বলছে না। শুধু শোনা যাচ্ছে এক মেয়ের কান্নার শব্দ আর এক ভাইয়ের নিঃশব্দ দীর্ঘশ্বাস। সময়ের সাথে সাথে বিয়ে পড়ানোর সময় এগিয়ে এলো। দুজনকে একসাথে বসানো হয়েছে। স্বার্থ আর লাল টুকটুকে বউয়ের দিকে তাকিয়ে আছে। বিয়ে পড়ানোর আগে মাশফিক চৌধুরীর স্বার্থর পাশে এসে বসলেন। স্বার্থর হাত মুঠোয় নিয়ে নরম গলায় বললেন, মেয়েটা আমার খুব আদরের। ছোট থেকে আজ অব্দি মাথায় তুলে রেখেছি ওকে। কিছুটা বোকা বলতে পারো, তবে খুব ভালো আমার মেয়ে। ওকে কখনো কষ্ট দিও না। ভুল ত্রুটি করলে ঠান্ডা মাথায় বুঝিয়ে বলবে। অনেক আশা নিয়ে তোমার হাতে ওকে তুলে দিচ্ছি স্বার্থ। মাশফিক চৌধুরীর মুখটা একদম একটু হয়ে এসেছে। মেয়ের বিদায় বুক ফেটে যাচ্ছে যে তিনি ফের ধরা গলায় বললেন, কোনোদিন ও চোখে পানি আসতে দিও না। দরকার হলে আমার মেয়েকে আমার কাছে ফিরিয়ে দিও।
তবুও কষ্ট দিও না, আমার মেয়ের জন্য আমার বাড়ির দরজা আজীবনের জন্য খোলা। সার্থ মাশফিক চৌধুরীর হাত শক্ত করে আঁকড়ে ধরলেন। কথা দিচ্ছি আব্বু, কোনোদিন ওকে কষ্ট দিব না, আপনার রাজকন্যাকে আমি রানী বানিয়ে রাখবো। বিয়ে হয়ে গেল, কবুল পড়ানো হলো তখনই। বাড়ির ভেতর যেহেতু বিয়ের আয়োজন করা হয়েছে তাই সেখানেই মানুষ দিয়ে ভরপুর। নিশা আর স্বার্থ পাশাপাশি বসে আছে। কাশিকা স্বার্থর কোলে বসে আদিত্যর সাথে কথা কাটাকাটি করছে। কায়নাত আর অর্ণ একপাশে দাঁড়িয়ে সবটা পর্যবেক্ষণ করতে ব্যস্ত। কায়নাত অর্ণের পাঞ্জাবের হাতে টেনে ধরতে অর্ণ হালকা ঝুঁকে এলো তার দিকে। কায়নাত অর্ণের কানে ফিসফিস করে বলল, আপনার মেয়েকে আজ বিয়ে দিয়েই দিই, আদিত্য পাগল হয়ে গেছে। অর্ণ কায়নাতের মাথায় চাপড় মেরে বলল, বেয়াদব মহিলা, থাপ্পড় চেন? ও মা, এখন কি একটু মজাও করতে পারবো না? আপনি আমায় কথায় কথায় মারেন কেন? অর্ণ আশ্চর্য হয়ে বলল, তোমায় মারলাম কবে? কায়নাত ঠোঁট বাঁকালো। নিশা স্বার্থের সাথে সবাই স্মৃতি হিসেবে এক ফ্রেমে ছবি রাখার জন্য একত্রিত হয়েছে। অর্ণের পাশে কায়নাত, আর বাবার কোলে কাশিকা, নুসরাত আর শেহেরের আজ পাশাপাশি, মাঝে আছে দুষ্টু আদি। সবাই একসাথে দাঁড়ানোর পর বেশ কয়েকটা ছবি তোলা হলো। বিয়ের আয়োজনও শেষ হয়ে এসেছে। নিশা আর স্বার্থকে ঘিরে সবাই হাসছে, মজা করেছে, কিন্তু ভেতরে ভেতরে কারো কারো চোখে চোখ ভিজে উঠেছে। কারণ একটু দূরে দাঁড়িয়েছিল, দেখছিল মেয়েটাকে। কিশোরী বয়সের বান্ধবী ছিল মেয়েটা, ভালো একজন বোন, ননদ, বন্ধু সবটাই ছিল নিশা। তার ঠোঁটের কোনায় হাসি, অথচ চোখে জল। অন্য পেছন থেকে এসে আলতো করে ওর কাঁধে হাত রাখলো। অন্য নরম গলায় বলল, বুকের ভেতর যতই কষ্ট হোক, ওর হাসিটাই শেষ কথা। ও চোখে যেন কখনো কান্না না আসে, সেই দোয়াই করো। বিয়ের পরে নিশার গাড়ি যখন বাড়ি থেকে বের হচ্ছিল সবাই দাঁড়িয়েছিল গেটের পাশে। কাশিকা মায়ের আঁচল ধরে কাঁদছে। মা, ফুপু কই যায়? কায়নাত কাপা গলায় বলল, নিজের ঘরে যাচ্ছে। গাড়িটা ধীরে ধীরে দূরে মিলিয়ে গেল। সাথে জানালার পাশে বসা নিশার হাতটা শক্ত করে ধরে রেখেছিল। নিশার চোখ ভিজে, কিন্তু মুখে প্রশান্তি। আল্লাহ আজ তাদের এক করে দিয়েছে। কত বছরের অপেক্ষার পর আজ তারা এক হয়েছে। রাতের বেলা অর্ণর ঘরে নরম আলো, বাইরে আকাশে চাঁদ উঠেছে। কায়নাত চুপচাপ জানালার পাশেই দাঁড়িয়ে আছে। অর্ণ এসে তার পাশে দাঁড়ায়। অর্ণ নিচু স্বরে বলল, আমাকে ডাকছিলেন? কায়নাত মাথা নেড়ে বলে, নামের আগে কি লাগিয়ে? লাট, তারপর সাহেব, শেষে আই লাভ ইউ। অর্ণ কায়নাতকে বুকের কাছে টেনে বলল, আই লাভ ইউ টু। ভাবছেন কি আপনি? আমাদের প্রেম বসন্তটা যেন সত্যি শেষ হয়ে গেল আজ। অর্ণ হাসল, শেষ নয়, সবে শুরু। প্রেম বসন্তের ফুল ফুটেছে কায়নাত সুভার সংসারের বাগানেও। দুজনের চোখ পড়ল। মুহূর্তটা যেন থেমে গেছে। শান্ত পরিবেশ, বাতাসের গন্ধ, সবকিছু মিলেমিশে এক অদ্ভুত শান্তিতে ভরে উঠল ঘরটা। ভালোবাসা মানে আমাদের প্রেম বসন্ত। তুমি সেটা আমাকে শিখিয়েছো কায়নাত। কায়নাত হেসে চোখ বন্ধ করলো। আর আপনি শিখিয়েছেন ভালোবাসা মানে অর্ণ চৌধুরী। গল্প শেষ হয় না, বরং শুরু হয় এক নতুন অধ্যায়ে, যেখানে প্রেম বসন্ত শুধু ঋতু নয়, এটা তাদের জীবনের এক চিরসুখীময় অনুভূতি। প্রেম বসন্ত গল্পটা এখানেই শেষ হচ্ছে, আজকের শেষ পর্ব। তো এই গল্পটা যেহেতু শেষ হয়েছে, আমি নতুন কোনো গল্প নিয়ে আসবো, ঠিক আছে? আপনারা যে যে গল্প শুনতে চান আমাকে কমেন্টে বলবেন, আমি অবশ্যই আনার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।